মুভির শুরুতে আটলান্টিক মহাসাগরে শীতের এক কঠিন সময়ে একটি বিশাল জাহাজ জমে থাকা সমুদ্রের মধ্যে আটকে পড়েছিল। ক্যাপ্টেন সব রকম চেষ্টা করেছিলেন যাতে তিনি জাহাজটিকে এবং তার সব যাত্রীকে নিরাপদে বের করে আনতে পারেন, কিন্তু ঠান্ডা এতটাই বেড়েছিল যে এখানে বেঁচে থাকা প্রায় অসম্ভব হয়ে উঠেছিল। এমনই এক তুষার ঝড়ের রাতে তারা কারো চিৎকার শোনেন। ক্যাপ্টেন কয়েকজন সঙ্গীকে নিয়ে সেইখানে পৌঁছালে অনেক রক্ত দেখতে পায় এবং তার অনেক দূরে একটি লোক পড়ে আছে। তারা মনে করে লোকটির উপর ভাল্লুক হামলা করেছে। তখনই সেখানে খুব ভয়ঙ্কর ভাবে গর্জন শুনতে পায়। তাই ক্যাপ্টেন লোকটিকে জাহাজে নিয়ে আসেন, কিন্তু লোকটিকে জাহাজের উপরে নেওয়ার পরে জাহাজের কাছে একটি দানব এসে উপস্থিত হয়। আসলে এই দানবটি ওই লোকটির পেছনে গিয়েছিল আর সেই দানবের হাত থেকে বাঁচতেই সে সাহায্য চেয়েছিল। এই সময় শুধু দানবটির ভয়ঙ্কর হাত আর তার লম্বা দেহটাই দেখা যায়। আসতে না আসতে সে জাহাজের লোকজনের উপর আক্রমণ শুরু করে। সবাই মিলে তাকে প্রতিরোধ করার চেষ্টা করে, কিন্তু কেউই তাকে ঠেকাতে পারে না। গুলিও তার উপর কোনো প্রভাব ফেলছিল না। এইটা দেখে এক সৈনিক একটি শক্তিশালী মিনি রকেটের মতো গান দিয়ে আক্রমণ করে, কিন্তু তাতেও দানবটি মরেনি, শুধু জাহাজ থেকে নিচে পড়ে যায়। রাগে দানবটি এবার জাহাজটিকে জোরে জোরে নাড়াতে শুরু করে। এতে ভিতরে ব্যাপক ভাঙচুর হতে থাকে আর সবার জীবন বিপদের মুখে পড়ে। এইটা দেখে ক্যাপ্টেন উপর থেকে দানবটির পাশে থাকা বরফের দিকে সেই শক্তিশালী মিনি রকেটের মতো গান দিয়ে আক্রমণ করে। বরফ ভেঙে যায় আর দানবটি পানির গভীরে ডুবে যায়। সবাই ভাবে দানবটি এবার মারা গেছে। এই দিকে সকাল হয়ে যায়। ক্যাপ্টেন সেই লোকটির কাছে যান যাকে তারা দানবের হাত থেকে আগের রাতে বাঁচিয়েছিলেন। তিনি জিজ্ঞেস করেন, এই দানব তোমার পেছনে লাগলো কেন? এই কথা শুনে লোকটি তার গল্প বলতে শুরু করে আর আমাদের নিয়ে যায় অতীতে। আমরা সেই লোকটির বাল্যকাল দেখি, যখন তার বয়স ছিল 12 বছর। এই লোকটির নাম ছিল ভেক্টর। ভেক্টর ছিলেন এক বিখ্যাত বিজ্ঞানীর ছেলে আর তার বাবা চাইতেন ভেক্টর একজন বিজ্ঞানী হোক, একজন দক্ষ ডাক্তার হোক। বাবা ছেলের দীর্ঘ পরিশ্রমের ফলস্বরূপ ভেক্টর সত্যি খুব অল্প বয়সেই একজন বিজ্ঞানী হয়ে ওঠে, কিন্তু বিজ্ঞানের সব জ্ঞানী যেন কোনো কাজে এলো না, কারণ সে তার মাকে বাঁচাতে পারেনি। ভেক্টরের মা ছিল একজন গর্ভবতী। ভেক্টরের মা ডেলিভারির সময় মারা যায় এবং তার একটি ছোট ভাই হয়। ভেক্টর রাগে তার বাবাকে বলেছিল, এই বিজ্ঞান দিয়ে কি লাভ যখন আমরা নিজের মাকে বাঁচাতে পারলাম না। তার বাবা তাকে বোঝান, কাউকে মৃত অবস্থায় ফিরিয়ে আনা মানুষের ক্ষমতার বাইরে। এখান থেকে ভেক্টরের জীবনের নতুন পথ চলা শুরু হয়। সে ঠিক করে এমন এক পদ্ধতি সে অবশ্যই খুঁজে বের করবে যার মাধ্যমে মৃত মানুষকে আবার জীবিত করা যাবে। এমন কোনো ফর্মুলা বা টেকনিক সে আবিষ্কার করবে যা তার বাবারও অজানা। দৃশ্য আবার বর্তমানে ফিরে আসে। যে দানবটি বরফের নিচে চাপা পড়েছিল সে আবার বরফে ঠান্ডা পানি থেকে বেরিয়ে আসে। অবাক হওয়ার মতো বিষয় হলো প্রচন্ড ঠান্ডা পানিতেও এতক্ষণ থাকার পরও তার মৃত্যু হয়নি। এরপর দৃশ্য আবার অতীতে ফিরে যায়। ভেক্টরের বাবাও মারা যান। এরপর যখন ভেক্টরের বয়স 30, তখন অবশেষে সে বিদ্যুতের সাহায্যে মানবদেহের অঙ্গ প্রত্যঙ্গ ব্যবহার করে মানুষকে জীবিত করার উপায় বের করে। তার এই আবিষ্কার নিয়ে সে বড় বড় বিজ্ঞানীদের এক মিটিংয়ে যায়। সেখানে দেখায় সে কিভাবে একটি অর্ধ মানবকে বিদ্যুতের সাহায্যে জীবিত করে তুলেছে। এইটা দেখে সবাই ভয় পেয়ে যায়। তারা মনে করে ভেক্টর যেন ঈশ্বরকে চ্যালেঞ্জ করতে চাইছে, মানুষ সৃষ্টি করে নিজেকে ঈশ্বর ভাবছে। তারা ভেক্টরকে অপমান করে এবং তৎক্ষণাৎ পরীক্ষা বন্ধ করতে বলে, কিন্তু ভেক্টর থামে না। সে তার তৈরি হিউম্যানের দিকে একটি বল ছুড়ে দেয়। হিউম্যানটি সেইটি ধরে ফেলে এবং কথা বলতে শুরু করে। এইটা দেখে সবাই ভয় পেয়ে যায় এবং ভেক্টরকে সেখান থেকে বের করে দেয়। কেউ তার গবেষণার অর্থ দিতে রাজি হয় না। হতাশ ভেক্টর চলে যায়। অনেকে ভেক্টরের গবেষণার থেকে মুখ ফিরিয়ে নেয়, এই ভেবে যদি তার আবিষ্কার মানুষের কাছে পৌঁছায় তাহলে কেউ আর মরবে না, পৃথিবীতে মানুষ ভরে যাবে। এই অবস্থায় ভেক্টরকে ডাক দেয় এক বড় ব্যবসায়ী। তার টাকা পয়সা সব আছে, ব্যবসাও আছে, কিন্তু তার নিজের জীবন শেষের দিকে। সে বহু বছর ধরে এমন কোনো উপায় খুঁজছিল যাতে সে তার অসুখ সারাতে পারে, তার জীবন বাড়তে পারে। ভেক্টরের কাজ দেখে তার মধ্যেও নতুন আশা জাগে, হয়তো সেও বাঁচতে পারে। ব্যবসায়ী ভেক্টরকে বলে, তোমার যত টাকা লাগবে, যত সরঞ্জাম লাগবে, পৃথিবীর যে কোনো জায়গায় থেকে যা লাগবে সব আমি এনে দেব। তুমি শুধু তোমার ল্যাব তৈরি করো এবং তোমার গবেষণা শেষ করে একদিন আমার জীবন বাঁচাতে পারো। ব্যবসায়ীর কথা শুনে ভেক্টর খুব খুশি হয়। সে তার ভাই ইউলিয়ামের বাসায় যায় এই সুসংবাদ দিতে যে সে এখন নিজের একটি ল্যাব তৈরি করতে চলেছে। ইউলিয়ামও ভেক্টরের এই সফলতায় খুশি হয়। সেখানে ভেক্টরের পরিচয় হয় ইউলিয়ামের গার্লফ্রেন্ডের সঙ্গে, যার নাম এলিজাবেথ। ভিক্টর এলিজাবেথকে এক দেখায় ভালো লাগে, কিন্তু কিছু বলে না। তারা খাবার খেতে বসে। তখন এলিজাবেথ ভেক্টরকে বোঝায়, বিজ্ঞান আর ঈশ্বরের মাঝে একটা সীমারেখা আছে। তুমি বিজ্ঞান দিয়ে তোমার গবেষণা করো, কিন্তু কখনোই নিজেকে ঈশ্বর
ঈশ্বর ভেবো না। এরপর বেক্টর খুব দূরের নির্জন এক জায়গায় চলে যায়, যেখানে কেউ তার পরীক্ষার কথা জানতেও পারবে না। সময়ের সঙ্গে সঙ্গে সে সেই প্রাসাদটিকে তার গবেষণারে রূপান্তর করে, পাশাপাশি চাঁদের তৈরি 2টি বড় এন্টিনাও নিয়ে আসে। সে জানতো একজন পূর্ণাঙ্গ মানুষকে জীবিত করতে প্রচন্ড মাত্রা বিদ্যুৎ দরকার হবে, আর সেই সময়ে এত বিদ্যুৎ তৈরি করার কোনো উপায় ছিল না। তাই সে ভাবছিল আকাশের বজ্রপাতের বিদ্যুতের শক্তি ব্যবহার করবে। এলিজাবেথ ওই ধনী ব্যবসায়ীর বাইজি। উইলিয়াম ও ধনী ব্যবসায়ী তারা দুজনেই বেক্টরকে ল্যাবটি সম্পূর্ণ করতে সাহায্য করেছিলেন। বেক্টর আর এলিজাবেথ একটি পার্টিতে যায় এবং তারা সেইখানে নাচ করে। ল্যাব তৈরি হওয়ার পর বেক্টর বহু পরীক্ষা চালায় একজন সম্পূর্ণ মানুষকে জীবিত করার উদ্দেশ্যে, কিন্তু বেক্টরের পরীক্ষাগুলো সফল হচ্ছিল না। তখন এলিজাবেথ তাকে বলল, এভাবে নয়, একদম শুরু থেকে শুরু করো, নিজের দিকে তাকাও, তুমি যেমন ঠিক তেমনই ওকেও তৈরি করো। এলিজাবেথের কথা বেক্টর বুঝে যায় এবং সে নিজের শরীরের নড়াচড়া খুঁটিয়ে দেখে এবং ঠিক সেইভাবে কাজ করে, আর সে সফল হয়। কিছুদিন পরে সেইখানে যুদ্ধ হয়েছিল। বেক্টর যুদ্ধক্ষেত্র থেকে অনেক মৃতদেহ নিয়ে আসে এবং সেগুলো থেকে অঙ্গ প্রত্যঙ্গ ও দেহ আলাদা করে হিউম্যানের ভিতরে একে একে বসাতে থাকে, ঠিক মানুষের শরীরের মতো। হিউম্যানের তৈরির এই প্রক্রিয়াটি ছিল ভীষণ ভয়ঙ্কর। বেক্টরকে প্রতিটি মৃতদেহ কেটে সঠিক অঙ্গ বের করতে হয়েছিল। কারো চোখ, কারো পা, কারো হৃৎপিণ্ড, এভাবে ধাপে ধাপে সে তৈরি করেছিল। যখন বেক্টর পুরো দেহটি তৈরি শেষ করে সে এর নাম রাখে ফ্রাঙ্কেনস্টাইন। সে এই দেহের হৃৎপিণ্ডকে একটি পাওয়ার মেশিনের সাথে যুক্ত করে, যা বিদ্যুতের সাহায্যে সেই হৃৎপিণ্ডকে জীবিত করতে সক্ষম হয়। এখন শুধু অপেক্ষা বড় ঝড় তুফানের। যখন আকাশের বজ্রপাত সেই বিশাল চাঁদের এন্টিনায় পড়বে, তখনই হিউম্যান জীবিত হয়ে উঠবে। একদিন ঠিক প্রচন্ড জ্বর আসে। বেক্টর বুঝতে পারে আজই হয়তো তার গবেষণা সফল হবে। বেক্টর ব্যবসায়ীর কাছে যায় এবং সে দেখে সেই ব্যবসায়ীর খুব বড় রোগ হয়েছে, যেটার কোনো চিকিৎসা নেই এবং সে খুব তাড়াতাড়ি মারা যাবে। তাই সে বেক্টরকে বলে যে তার হৃৎপিণ্ড ও তার ব্রেন সেই মানুষটিকে দিয়ে দিতে, কিন্তু বেক্টর এই কথায় রাজি হয় না। ব্যবসায়ী তাকে বলে, তুমি যদি এইটা করো তাহলে এলিজাবেথকে আমি তোমার কাছে এনে দেব, কিন্তু বেক্টর এতেও রাজি হয় না। ব্যবসায়ী রেগে যায় এবং তাদের মধ্যে প্রচন্ড ঝগড়া শুরু হয়। হাতাহাতির এক পর্যায়ে ব্যবসায়ী নিচে পড়ে গিয়ে মারা যায়। এদিকে আকাশের বজ্রপাত বেক্টরের তৈরি হিউম্যানের উপর পড়ে, কিন্তু বজ্রপাত পড়ার পরও বেক্টর দেখে তার পরীক্ষা ব্যর্থ হয়েছে, হিউম্যান জীবিত হয়নি। বেক্টর সম্পূর্ণ ভেঙে পড়ে। তার বছরের পর বছর পরিশ্রম যেন মুহূর্তেই শেষ। ক্লান্ত হয়ে সে ঘুমিয়ে পড়ে। সকালে ঘুম থেকে উঠে সে এমন দৃশ্য দেখে যে তার নিজের চোখে বিশ্বাস করতে পারে না। ফ্রাঙ্কেনস্টাইন জীবিত, সে হাঁটছে, তার চোখে মুখে ব্যান্ডেজ লাগানো। বেক্টর ভয়ে পিছিয়ে যায়। সে লক্ষ্য করছিল এই বিশাল দেহের মানুষের ব্রেন ঠিক একটি সদ্য জন্ম নেওয়া শিশুর মতো। তাই বেক্টর তাকে কথা বলা শেখাতে শুরু করে। প্রথমেই তাকে একটি শব্দ শেখায়, নিজের নাম, আই এম বেক্টর। আর ফ্রাঙ্কেনস্টাইনও সেই একইভাবে তার ভয়ঙ্কর কণ্ঠে বলে, আই এম বেক্টর। বেক্টর তাকে দেখে খুব খুশি হয়, তাকে একটি গোপন কক্ষে আটকে রাখে। দিন যেতে থাকে, বেক্টর তাকে মানুষের মতো জীবন শেখানোর চেষ্টা করে, কিন্তু বেক্টর ভুলে গিয়েছিল মানসিকভাবে ফ্রাঙ্কেনস্টাইন এখনো শিশু, তাকে শিশুর মতো করে শেখাতে হবে। কিছুদিন পর বেক্টরের ভাই উইলিয়াম ও তার গার্লফ্রেন্ড এলিজাবেথ আসে। তাদের আশায় বেক্টর ভয় পেয়ে যায়, কারণ বেক্টর এলিজাবেথের কাকার মৃত্যুর জন্য দায়ী ছিল। বেক্টর তাদেরকে তার রুমে নিয়ে যায়, কিন্তু তখনই এলিজাবেথের কানে বেসমেন্ট থেকে শব্দ আসে। নিচে গিয়ে সে ফ্রাঙ্কেনস্টাইনের মুখোমুখি হয়, তাকে দেখে অবাক হয়, আবার বেক্টরের সফলতা দেখে খুশি হয়। ফ্রাঙ্কেনস্টাইনকে দেখে বলে, তুমি খুব বড়। এলিজাবেথ ওপরে আসে এবং সবকিছু জানে। এরপর তারা ঠিক করে তারা এখানে থাকবে। এলিজাবেথ তাকে পানি, হাওয়া, আগুন সহজভাবে শেখাতে শুরু করে। বেক্টর দেখে ফ্রাঙ্কেনস্টাইন তার শেখানো কিছুই বুঝতে পারে না, কিন্তু এলিজাবেথের শেখানো সবকিছু বুঝতে পারে, কারণ সে তাকে শিশুর মতো বুঝিয়ে বলছে। এতে বেক্টরের মনে হিংসা জন্মায়। রাগে বেক্টর ফ্রাঙ্কেনস্টাইনকে খুব মারে। সকালে বেক্টর উইলিয়ামের কাছে গিয়ে বলে, এলিজাবেথকে এখান থেকে নিয়ে যাও। আমি যে দানবকে তৈরি করেছি সে খুব বিপজ্জনক। সে এলিজাবেথের কাকাকে মেরে ফেলেছে। বেক্টর উইলিয়ামকে লাশও দেখায় এবং বলে, তোমরা আজই চলে যাও, আর আমি ওই দানবকে শেষ করে দেব। উইলিয়াম এলিজাবেথকে নিয়ে চলে যায়। তারা বেরিয়ে যেতে বেক্টর পুরো প্রাসাদে ককটেল ছড়িয়ে আগুন লাগিয়ে দেয়। বড় বিস্ফোরণে প্রাসাদ ধ্বংস হয়ে যায়, আর বেক্টর ছিটকে বাইরে পড়ে। তার এক পা ছিন্ন ভিন্ন হয়ে যায়। পরের দৃশ্যে আবার বর্তমান সময়ে ফিরে আসে, যেখানে দেখা যায় ফ্রাঙ্কেনস্টাইন ফিরে এসেছে এবং যখনই ক্যাপ্টেনকে মারতে যাবে তখন ক্যাপ্টেন জিজ্ঞেস করে, বেক্টর তোমার যে গল্প বলেছে তা কি সত্যি? তুমি কি সত্যি এত ভয়ঙ্কর যে মানুষ মেরে ফেলো? ফ্রাঙ্কেনস্টাইন জবাব দেয়, না,
না, ওইটা অর্ধেক সত্যি। আমি এখনো কোনো মানুষকে মারিনি। হ্যাঁ, ভেক্টরের উপর আমার রাগ আছে, কারণ সে আমাকে জ্বলন্ত প্রাসাদে ফেলে গেছে। আমি কষ্ট করে পালিয়েছি, বেসমেন্টের পথ ধরে জঙ্গলে পৌঁছেছিলাম। সে আরো বলে, ভেক্টর কখনো ভাবেনি যে আমি মানসিকভাবে একটি শিশু। আমি কিভাবে এই দুনিয়ায় বাঁচব। জঙ্গলের পশুরাও আমাকে দেখে ভয়ে পালিয়ে যেত। মানুষ আমাকে শয়তান ভেবে শিকার করত। একদিন শিকারীরা আমাকে গুলি করে। আমি প্রাণ নিয়ে ছুটতে ছুটতে একটি বাড়িতে আশ্রয় নেই। জ্ঞান ফেরার পর দেখি আমার সব ক্ষত সেরে গেছে। ফাইনস্টাইন আরো বলে, এই বাড়ির সবাই ছিল খুব ভালোবাসাপূর্ণ, একে অপরের প্রতি গভীর মমতায় ভরা। আমি বুঝলাম আমারও এমন একটা পরিবার দরকার, যাদের সাথে কথা বলতে পারবো। সে দেখে একজন বৃদ্ধ তার নাতিকে পড়ায়। লুকিয়ে ফাইনস্টাইনও সব শুনে, তাদের ভাষা শেখে, বুঝে। ফাইনস্টাইন পরিবারটির আচরণ লক্ষ্য করত। ধীরে ধীরে তার মনেও ইচ্ছা জাগে সে এই পরিবারের একজন সদস্য হবে। সে দেখত পরিবার কিভাবে কাজ করে, ঘরের প্রয়োজন মেটায়। তাই সেও সাহায্য করতে শুরু করে। কখনো জঙ্গল থেকে কাঠ কেটে এনে রাখতো, কখনো হরিণ শিকার করে দিত। পরিবারটি ভাবত, কে তাদের এত সাহায্য করছে। দাদু বলতেন, হয়তো ঈশ্বর সাহায্য করছেন। কিছুদিন পর পরিবারটি শহরে যাওয়ার সিদ্ধান্ত নেয়, কিন্তু দাদু থেকে যান। তখন জানা যায় দাদু দেখতে পান না, কিন্তু সবসময় শুনতেন এবং তিনি জানতেন ফাইনস্টাইন তাদের বাড়িতেই থাকেন। তিনি তাকে মানুষই ভাবতেন এবং বুঝতেন তিনি সব সাহায্য করেন। পরিবার চলে যাওয়ার পর ফাইনস্টাইন দাদুর সামনে আসে। দাদু তাকে নিজের পরিবারের সদস্যের মতোই গ্রহণ করেন। দাদু তাকে মানুষের মতো বাঁচতে শেখান, কথা বলা, লেখাপড়া সবই শেখান। একদিন দাদু জিজ্ঞেস করেন, তুমি কোথা থেকে এসেছো? এই প্রশ্নে ফাইনস্টাইন অবাক হয়, কারণ তার নিজেরও কোনো স্মৃতি ছিল না। দাদু বলেন, শেষ কোথায় ছিলে? কিছু তো মনে আছে? ফাইনস্টাইন বলে, হ্যাঁ। দাদু তাকে সেইখানে যেতে বলেন। ওখানে গেলে তুমি নিজের সম্পর্কে জানতে পারবে। তার কথা শুনে ফাইনস্টাইন সেই ল্যাবে ফিরে যায় যেখানে ভেক্টর তাকে তৈরি করেছিল। সেখানে সে জানতে পারে সে জন্মায়নি, তাকে বানানো হয়েছে। সেখান থেকে সে ভেক্টরের ঠিকানাও পায়। সে ভাবতেন, যদি ভেক্টর আমার মতো আরেকটা সঙ্গী তৈরি করে যাতে আমি এই পৃথিবীতে বাঁচতে পারি। সুখবরটি দিতে সে দাদুর কাছে ফিরে আসে, কিন্তু গিয়ে দেখে নেকড়েরা দাদুর উপর আক্রমণ করেছে। তিনি মৃত্যুর মুখে। ফাইনস্টাইন ভেঙে পড়ে। সে বলে, আপনি মরতে পারেন না, আপনি আমার এই পৃথিবীতে একমাত্র আপনজন। তখনই দাদুর ছেলেরা এসে ফাইনস্টাইনকে দানব ভেবে গুলি করে। বাঁচার জন্য সে দৌড়াতে থাকে, কিন্তু গুলি খেয়ে মাটিতে পড়ে যায়। তারা মনে করে সে মারা গেছে, কিন্তু সে শুধু অচেতন ছিল। পরের দিন তার জ্ঞান ফিরে আসে। সে ভাবে দাদু আর নেই, তার পরিবার দাদুকে নিয়ে গেছে। এবার ফাইনস্টাইন জানে তার গন্তব্য ভেক্টর। ভেক্টরের ঠিকানায় যায়। সেই দিন ছিল উইলিয়াম ও এলিজাবেথের বিয়ে। সেখানে ফাইনস্টাইন এসে ভেক্টরকে বলে, আমি তোমাকে মারতে আসিনি, আমি জানতে পেরেছি আমি কে। আমাকে তুমি আরেকটি সঙ্গী বানিয়ে দাও, যাতে আমি তার সঙ্গে সারা জীবন কাটাতে পারি, কারণ আমি কখনোই মরব না। কিন্তু ভেক্টর বলে, আমি এমন ভয়ঙ্কর সৃষ্টি করার জন্য নিজেই লজ্জিত। তার মধ্যে আমি আবার তোমার সঙ্গী বানিয়ে দেব, যেটা কোনোদিন সম্ভব না। এইটা শুনে তার মাথা গরম হয়ে যায়। রাগে সে ভেক্টরের উপর ঝাঁপিয়ে পড়ে আর বলে, আমি তোমাকে মেরে ফেলবো ভেক্টর। শব্দ শুনে এলিজাবেথ ভেক্টরের রুমে আসে এবং ফাইনস্টাইনকে দেখে অবাক হয়ে যায়। এলিজাবেথ যখন ফাইনস্টাইনের কাছে যায়, তখন ভেক্টর বন্দুক তুলে এবং গুলি করে। গুলিটি এলিজাবেথের শরীরে লাগে। ফাইনস্টাইন আবার ভেঙে পড়ে, কারণ দাদু আর এলিজাবেথ এই দুজনেই তাকে মানুষ হিসেবে দেখত। ভেক্টর তার ভাইকে বলে ফাইনস্টাইন এলিজাবেথকে মেরেছে। এইটা শুনে উইলিয়াম ফাইনস্টাইনকে মারতে গেলে ফাইনস্টাইন তাকে ছুঁড়ে ফেলে দেয় এবং সে মাথায় আঘাত পেয়ে মারা যায়। এবার ভেক্টরের মনে ফাইনস্টাইনের প্রতি ভয়ঙ্কর রাগ তৈরি হয়, কারণ তার ভাই মারা গেছে। বদলা নিতে সে ফাইনস্টাইনকে খুঁজে বের করে। আমি তোমার বিরুদ্ধে প্রতিশোধ নিয়েই ছাড়বো। ফাইনস্টাইন বলছিল, যদি তুমি প্রতিশোধ নিতে চাও তাহলে আমাকে খুঁজে নিও। এই কথা বলে সে চলে যায়। এরপর কেটে যায় অনেক বছর। ভিক্টর বছরের পর বছর তাকে খুঁজতে থাকে। তার কাছে এমন অনেক কিছু ছিল যেগুলো দিয়ে সে ফাইনস্টাইনকে মারতে পারত। একদিন ফাইনস্টাইন নিজে ভেক্টরের সামনে আসে এবং বলে, তোমার কাছে আমাকে মারার জন্য কি আছে দাও, আমি নিজেই নিজেকে মেরে ফেলবো। আর যদি না মরি তাহলে তোমাকেই মারবো। ভেক্টর তার হাতে ডাইনামাইট অর্থাৎ বোমা ধরিয়ে দেয়। বিস্ফোরণ হয়। ফাইনস্টাইন ছিন্ন ভিন্ন হয়, কিন্তু মারা যায় না। এরপর থেকেই সে ভেক্টরের পিছনে লাগা শুরু করে, কারণ তার কথা বলা অনুযায়ী এবার ভেক্টরকে হত্যা করতে হবে। ভেক্টরকে যখন সে নির্যাতন করছিল, তখনই সেখানে ক্যাপ্টেন ও তার লোকেরা আসে। এটাই সেই দৃশ্য।
যা সিনেমার শুরুতে দেখানো হয়েছিল। বর্তমানে ফাইংস্টোনেই ক্যাপ্টেন ও ভেক্টরকে পুরো গল্পটি বলছিল। সে ভেক্টরকে বলে, আমি আপনার কাছে কিছুই চাইনি, আপনাকে মেরে ফেলার ইচ্ছাও ছিল না, শুরুতে শুধু চাইতাম আপনাকে খুঁজে পাই আর অনুরোধ করি আমার মতো আরেকজন সঙ্গী তৈরি করে দিন যার সঙ্গে আমি বাঁচতে পারি। এই কথা শুনে ভেক্টরের চোখে পানি আসে। সে ক্ষমা চায়, আমি তোমার উপর কখনোই বিশ্বাস করিনি, অথচ তোমাকে তৈরি করেছিলাম আমি। ভেক্টরের অবস্থা তখন খুব খারাপ। সে মৃত্যুর প্রান্তে দাঁড়িয়ে। মরণের আগে সে ফাইংস্টনকে বলে, আমাকে ক্ষমা করে দিও। এই কথা বলে সে মারা যায়। ফাইংস্টন ভেক্টরকে ক্ষমা করে দেয়। এরপর ফাইংস্টন জাহাজ থেকে নেমে আসে এবং বরফে আটকে থাকা সেই জাহাজটিকে ঠেলে মুক্ত করে দেয়, যেন সবাই সাগরের পথে বেরিয়ে যেতে পারে। শুধুমাত্র ফাইংস্টনের জন্যই জাহাজ দূরে সরে গেল। সবাই ফাইংস্টনের দিকে হাত নাড়ায়। ফাইংস্টনকে মানুষের আরেকবার ছেড়ে চলে যেতে দেখে ভীষণ দুঃখ পায়। তবে এবার সে সিদ্ধান্ত নেয় সে এই জীবন একাই কাটাবে। আর এখানে শেষ হয় এই মুভিটির গল্প। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না।